শুরু করছি মন কেমনের বৃষ্টি গল্পের পর্ব সংখ্যা 20। লেখনীতে পুষ্পিতা প্রেমা। মেয়েটির কথা শোনে না এরা বাপ মেয়ে। মেয়েটির খুব রাগ হয়, অভিমান হয়। সে সারাক্ষণ বকবক করলেও কেউ কানে নেয় না, না বাবা আর নাই মেয়ে। তার দোষটা কোথায়? অভিমানে তার কান্না পায়, প্রচুর কান্না পাচ্ছে এই মুহূর্তেও। খেতে ডাকছে তাও আসছে না। কিভাবে বললে আসবে? মেয়েটি ধীর পায়ে হেঁটে ছেলেটির পিছু এসে দাঁড়ায়। ছোট্ট বাচ্চা মেয়েটি ডাকছে হাত বাড়িয়ে, বৃত্তি আয় আয়। আচমকা মেয়েটির দু চোখ জলে টলমল করে উঠল, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি ছোট্ট বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে নেয়, তার পাশ কেটে চলে যায়। বাচ্চা মেয়েটি যেতে যেতে বলে, বব্বো না, কথা বব্বো না, তা তা, আম্মা নাই, বৃত্তি নাই। মেয়েটি দাঁড়িয়ে থাকে তার জায়গায়, গাল বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল অভিমানে, অবহেলায়। তার দোষটা কোথায়? সে আজ শাড়ি পরেছে খুব সুন্দর করে। ছেলেটি একবারও ঘাড় ফিরিয়ে দেখলো না তার দিকে। সে কি খুব অসুন্দর? অসুন্দর হলে বিয়ে করলো কেন? মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে। খান বাড়িতে লোকজনের সমাগম। ভিড় করেছে মানুষ ঈশা নামের মেয়েটির চিরযাত্রা দেখতে। পরিবেশ থমথমে, থেকে থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। সবাই দেখছে ছোট্ট একটি বাচ্চা মেয়ে হাঁটছে গুটি গুটি পায়ে। মাথার চুলগুলো উস্কো খুস্কো, টান টান ভাব পুরো মুখে, কাঁদছে তাই। একটা মহিলা তাকে ডাকলো, বাবু এদিকে এসো। কাঁদছো কেন? অন্য একটি মহিলা বলে উঠল, এ মেয়েটির মা বোধ হয় সে। পরি তার মুখ নিয়ে চেয়ে রইল মহিলাগুলোর মুখের দিকে। মহিলাটি তার তাকানো দেখে বলে, মা নেই তাই কাঁদছো? এদিকে এসো। পরি হাত দেখিয়ে বলে, আম্মা নাই, আম্মা নাই। মহিলাটি বলেন, আম্মা কাঁদিয়েছে? পরি মাথা উপর করে নিচ করে জানান দেয়, আম্মা দুঃখ, আম্মা নাই নাই। খানবাড়ি সদর দরজা পেরিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ে একটি ছেলে। পরি তাকে দেখার সাথে সাথে চেঁচিয়ে কেঁদে দেয়। ওপরের তলা দেখিয়ে বলে, আম্মা নাই, রি নাই, রি আম্মা নাই। রি শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। পরি গিয়ে শক্ত করে তার 2টো পা জড়িয়ে ধরে, কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে বলে, রি আম্মা নাই। রি কোলে তুলে নেয় মেয়েটিকে, শক্ত করে চেপে ধরে। মেয়েটির ঘাড়ের কাছে চেপে ধরে নিজের চোখ। চাপা আর্তনাদে ভেসে গেল পুরো বাড়ি। দুজন বৃদ্ধ লোক কাঁদে। রিক বসা এলোমেলো। মোনা আর নীরা সবাইকে সামলাতে ব্যস্ত। মেঝেতে উত্তর দক্ষিণ করে শোয়ানো সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ, মুখটা খোলা, নাকে তুলো গোছা। মেয়েটির মাথার কাছে শুয়ে আছে একটি ছেলে। ছেলেটির চুলগুলো এলোমেলো। কেউ একজন এসে হঠাৎ করে বলল, আদি, ওকে নিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে, উঠে পড়। আদি। আদি ওই কাফনে মোড়ানো মেয়েটির হাত খুঁজে নেয়। নিজের হাতের মুঠোয় ঠান্ডা হাতড়ে নিয়ে বলে, না, আমি কোথাও যাব না। মিষ্টিও কোথাও যাবে না। কিন্তু কে শোনে কার কথা? সবাই তাকে ছাড়িয়ে নেয়। রিক ঢুকতে চাই সেই রুমে। অনুরোধ করার মতো করে কয়েকটি মহিলাকে বলে, একবার শেষ দেখা। বলা শেষ করতে না করতেই বৃদ্ধ মহিলাটি চেঁচিয়ে ওঠে, স্বামী ছাড়া আর কেউ দেখতে পাবে না। রিপের কোল থেকে পরি নেমে যায়, দৌড়ে যায় শুয়ে থাকা মেয়েটির কাছে। মুখের ওপর থেকে সাদা কাফন সরিয়ে টুক করে চুমু খেয়ে ডাকে, আম্মা আয়। আম্মা ওঠে না, শোনে না তার মায়ের ডাক। বাচ্চা মেয়েটি শুয়ে থাকা মেয়েটির চোখ দুটো আঙুল দিয়ে খোলার চেষ্টা করে। চোখ দুটো এতটা ঠেসে আছে, খুলছেই না। তখন আম্মা দুষ্টুমি করে যখন চোখ বন্ধ করে থাকতো, তখন পরি আঙুল দিয়ে খুলে ফেলার চেষ্টা করত। তখন একটু একটু চোখ খুলতো। আম্মা ঠিক করে হেসে চোখ খুলে ফেলতো। কিন্তু আজ খুলছে না কেন? পরি দুমদুম বাড়ি খায়, মেঝেতে কপাল ঠেকায়। ডাকে, আম্মা পরি নাই, নাই, আম্মা পরি দুঃখ। কিছুক্ষণ পর খাটিয়ার উপরে তুলে নেওয়া হয় মেয়েটির নিথর দেহ। খাটিয়ার উপর দিয়ে দেওয়া হয় তার লাল টকটকে বিয়ের শাড়ি। খাটিয়া কাঁধে তুলে নেয় 2 ভাই, এক মামা আর স্বামী। স্বামীর চোখ দুটো স্থির, হোঁচট খাচ্ছে কিছুক্ষণ পর পর। ছোট্ট একটি বাচ্চা মেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে তার দাদার পা। কেঁদে কেঁদে মাথা নেড়ে নেড়ে বলে, না না, আম্মা যাবে না, আম্মা আমাল, আম্মা আমাল। যখন দেখলো কে দাদা শুনছে না, তখন গেল রিকের কাছে, পা আঁকড়ে ধরলো শক্ত করে। কেঁদে কেঁদে ডাকলো, পাপ্পা, আম্মা আমাল। বাচ্চা মেয়েটির গলার স্বর ধরে যায়, ভেঙে যায়, বসে যায়। রিকও কাঁদে মেয়ের সাথে সাথে, রিপও কাঁদে। অন্য ছেলেটি কাঁদে না। বাচ্চা মেয়েটি দৌড়ে যায় রিপের কাছে, পা জড়িয়ে ধরে মাথা এলিয়ে দিয়ে ডাকে, রি আমাল, আম্মা নাই। রিপ ফুপানোর জন্য কথা বলতে পারে না। হাত দুটো দিয়ে খাটিয়া ধরা, তাই বাচ্চা মেয়েটিকে সরাতেও পারছে না। বাচ্চা মেয়েটি চোখ তুলে দেখে রিও কাঁদছে, তাই সে ছেড়ে দেয় রিকে। দৌড়ে যায় ওই স্থির চাহনির ছেলেটির কাছে। শত অভিযোগ, অভিমান, অবহেলায় কষ্টের বাণী শোনায় তার আব্বাকে। বলে, আব্বা, রি দুঃখ, পাপা দুঃখ।
দাদা, আম্মা, দুঃখ। ছেলেটি শুধু তাকিয়ে থাকে কিছুটা দূরে মাটির দিকে। মেয়েটি তার পায়ে ঝাঁকিয়ে বলে, আব্বা, আমার আম্মা। আব্বা, আম্মা নাই। একটা লোক এসে কোলে নিয়ে নেয় মেয়েটিকে। মেয়েটি চিৎকার করে ডাকে, আম্মা আয়। মেয়েটির কান্নায় কাঁদে চারপাশ, কাঁদে আশেপাশের লোকজন। মেয়েটি হাত পা ছুঁড়ে ডাকে, আব্বা, আমার আম্মা। তাকে কোলে নেওয়া ছেলেটির হাতে কামড় বসিয়ে দেয়। বৃষ্টির জলে ভেজায় আর কথা বলতে পারছে না, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ফুপিয়ে ফুপিয়ে ডাকছে, আম্মি দাবো। ছেলেটি নামিয়ে দেয় তাকে। ততক্ষণে খাটিয়া চলে গিয়েছে বহুদূর। আম্মা চলে গিয়েছে, আম্মা চলে যাচ্ছে। পরি দৌড়ে বৃষ্টির জলে ভিজে ভিজে। পরি তার মিনমিনে গলায় বৃষ্টির ওপর রাগ দেখিয়ে বলে, ব্যক্তি যা, আম্মা আয়। আচমকা পাথরের ওপর হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে পড়ে। রক্তে লাল হয়ে যায় সেই পাথর। রক্ত ধুয়ে মিশে যায় মাটিতে। পরি মাথায় নিয়ে দেয় পাথরের ওপর। হাত বাড়িয়ে ডাকে, আম্মা আয়। আম্মা আম্মা ডাকতে ডাকতে পরি অজ্ঞান হয়ে যায়। আম্মা তাকে কোলে নিতে আসে না, আম্মা তাকে আদর করতে আসে না। আম্মা কোলে নিয়ে গালে আদর দিয়ে বলে না, মাটা কি বেশি দুঃখ পেয়েছে? বলে না কেউ, আসে না, কোলেও নেয় না। চারপাশ নিস্তব্ধ। বৃষ্টির রিমঝিম শব্দ শুধু। আজ একা খুব পড়ে। আজ এতিম। আজ আম্মা আর তার নেই। ছোট্ট পরীর জ্ঞান ফিরতে ফিরতে তার মা চলে গেল মাটির নিচে। তার ছোঁয়া আর পাবে না, লালা লাগিয়ে দেওয়া আর হবে না, আদর করা যাবে না, রাগও দেখানো যাবে না। কবরে মাটি দিতে দিতে আদি উচ্চারণ করে, ঘৃণা করি আমি তোমায়। তুমি কষ্ট দিয়েছ আমাকে, আমার সন্তানকে। তুমি পাষাণ মিষ্টি, তোমার জন্য আমি কাঁদবো না। আমি ভালো থাকবো। আমি ভালো থেকে তোমাকে দেখাবো। তুমি দেখবে, তুমি দেখবে আমি কতটা ভালো আছি। আমি তোমার মতো না, আমি একদম কষ্ট দেব না আমার সন্তানকে। তুমি হৃদয়হীন মিষ্টি, হৃদয়হীনদের ক্ষমা হয় না। মিষ্টি যখন পুরোপুরি তার চোখের আড়াল হয়ে যাচ্ছে, তখন আচমকা সে পাগলামি শুরু করলো। এই রিপ, এভাবে ডেকে দিস না। মিষ্টিকে দেখা যাচ্ছে না তো, আমি দেখবো না? ওর সাথে যে আমার অনেক হিসেব বাকি, অনেক কথা বাকি। এভাবে ঢেকে দিলে আমি কথা বলবো কিভাবে? এভাবে ঢেকে দিস না। এটুকু কষ্ট না দিলে কি চলে না? সব তো মেনে নিয়েছি। রিপ হাতের কবজি দিয়ে চেপে ধরে তার দু চোখ। বলে, এটা হয় না আদি। আদি মাটিগুলো হাত দিয়ে সরিয়ে দেয়। বলে, সব হয়। মিষ্টি সব পারে, তাহলে আমি কেন পারবো না? এরকম থাক, আমি ওর সাথে কথা বলবো, তোরা যা। রিপ তাকে ঠেলে দেয়। পাগলামি করিস না আদি। আদি তার হাত দিয়ে মাটি সরায়। বলে, এমন করছিস কেন? মিষ্টিও তো এমন করে, সবাই করে। সবাই আমার সাথে এমন কেন করে? রিক এসে তাকে টেনে নিয়ে যায়। আদি চুপচাপ আর কিছু বলে না, চেয়ে থাকে ওই কবরের দিকে। বৃষ্টি থামে ধীরে ধীরে। হঠাৎ করে অন্ধকার নেমে আসে চারপাশে। আদি ধীর পায়ে হেঁটে বসে কবরের কাছে। কবরের মাটিতে আঙুল দিয়ে মাটিতে দাগ বসিয়ে দেখে মিষ্টি পড়ে। ছোট্ট বাচ্চা মেয়েটির ঠোঁট কেটে রক্ত ঝরছে। বাচ্চা মেয়েটি কাঁপা কাঁপা পা হেঁটে আসে কবরের কাছে। হাতের মুঠো দিয়ে চোখ কচলে কচলে। রিপ আর রিক দৌড়ে যায়। বাচ্চা মেয়েটি তাদেরকে ছুঁতে দেয় না, কবরের কাছে বসে মাটি ছুঁয়ে ডাকে, আম্মা দুঃখ, পড়ি দুঃখ। নিজের ঠোঁট দেখিয়ে বলে, আম্মা এত দুঃখ। আদি পরির দিকে চেয়ে থাকে। গর্জন করে আচমকাছে ডেকে ওঠে, মিষ্টি, তুমি মেরেছ আমার মেয়েকে আর এখন ঘুমাচ্ছ? আরামে ঘুমাচ্ছ তুমি? ওঠো, আমার মেয়েকে আদর করে দাও। ওর চোখ মুছে দাও, ওর কষ্ট দূর করে দাও। ওর ঠোঁট কেটে গেছে, ওর কষ্ট হচ্ছে। মিষ্টি, তুমি মরে গিয়েছো, শান্তিতে আছো, আর আমাকে মেরে গিয়েছো। আমাকে নরক যন্ত্রণায় রেখে গেছো তুমি। আমার কষ্ট হচ্ছে। আমিও মারা যাচ্ছি মিষ্টি, মারা যাচ্ছি আমি। পরি কবরের কাঁচা মাটির ওপর কান পেতে শুনে বলে, আম্মা কোথায়? আমার আম্মা কোথায়? আম্মা, পরি দুঃখ। হঠাৎ আচমকা দূরে কোথাও একটা বজ্রপাত ঘটে। আদি দেখে পরির কান্না থেমে গেছে। সে দুহাতে কান চাপা দিয়ে জড়িয়ে ধরে পরিকে। চিৎকার দিয়ে বলে ওঠে, জোরালো শ্বাস নিতে নিতে এলোমেলোভাবে বলে, মিষ্টি কেন চলে গেলে? কেন? মাঝরাতে মেয়েটির ঘুম আপনা আপনি ভেঙে গিয়েছে। তাই সে ঘুম ঘুম চোখে তাকিয়েছিল তার পাশের ঘুমন্ত ছেলেটির দিকে। ছেলেটি আচমকা তাকে এভাবে জড়িয়ে ধরবে সেও ভাবতে পারেনি। হয়তো দুঃস্বপ্ন দেখেছে, নয়তো অন্য কিছু। আদি শক্ত করে জড়িয়ে ধরে মেয়েকে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। মুখ তুলে দেখে মেয়েটির মুখ। দুহাতে আগলে ধরে সেই মুখ, এরো পাথারি চুমু দেয়, তারপর আবারও শক্ত করে জড়িয়ে ধরে। মেয়েটি লজ্জায় চোখ খুলে তাকাতে পারে না। আদি শক্ত করে জড়িয়ে ধরে নিচের দু চোখ, মুখ মেয়েটির ঘাড়ের কাছে। চোখের পানি লেপটে যায় মেয়েটির গলায়, ঘাড়ে। মেয়েটি অবাক হয় তার এমন আচরণে। চুলের ভেতর হাত দিয়ে বিলি কেটে দিতে দিতে বলে, অবশেষে আমার সাধনা সার্থক ডক্টর আদি চৌধুরী। এবার পরীকে ছুতে দেবেন তো? আমাকে মা ডাকতে দেবেন তো? আদি চুপ হয়ে শোনে মেয়েটির কথা। আচমকা ডুকরে ওঠে, মাথা তুলে দেখে মেয়েটিকে। হুট করে ছেড়ে দেয় দূরে বসে।
তার পাশে ঘুমন্ত বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে গালে আদর দিয়ে বলে, পরি শুধু আমার মেয়ে, আর মিষ্টির মেয়ে। তুমি মিষ্টি নও, পাষাণ তুমি। হৃদয়হীনটা কখনো মা হতেই পারে না। ছোট্ট বাচ্চা মেয়েটি ঘুমের মাঝে নড়ে চড়ে ওঠে, বিড়বিড় করে বলে, আমাল আম্মা। কয়েকদিন ধরে খাঁচার ভেতর বন্দি পাখিটার কেউ খোঁজ নেয় না। পাখিটা খিদে লাগলে যন্ত্রণায় ছটপট করে, ডাকে আদি মিষ্টি, আদি মিষ্টি। আদি মিষ্টি আসে না। ছোট্ট বাচ্চা মেয়েটি হাত বাড়িয়ে ডাকে, মিন্নি। আমাল আম্মা নাই, ঈশা নয়, কোথাও নাই। আম্মা তো নাই, মিথ্যে নাই। খাঁচার ভেতর মিনি ডানা ঝাপটায়। আদি এসে খুলে দেয় সেই খাঁচা, খাবার দেয় মিনির। বলে, সরি মিনি, আমি তোমার খেয়াল রাখতে পারিনি, কিন্তু কথা দিচ্ছি এবার থেকে আর অযত্ন হবে না। মিনি খাওয়াই ব্যস্ত হয়ে পড়ল। পরি হেসে দিল ঠিক করে, আদিকে আঙুল দেখিয়ে বলল, আব্বা আম। আদি তাকে কোলে নিয়ে নেয়। ছোট্ট গালটার এক পাশে আদি গাঢ় চুম্বন দেয়। পরি খিলখিল করে হেসে বলে, আব্বা পাপ্পি না, আম। আম নাই, আম কোথায়? আলিয়া চলে আসে। আদির মলিন হওয়া মুখটার দিকে তাকিয়ে বলে, আর কতদিন আদি, এবার ফিরে চলো, মেয়েটাকে ঘরে তুলি। আদি কিছু বলল না। পরি হাত ঘুরিয়ে বলল, আম নাই, আম্মাও নাই। আমাল আম্মা নাই দাদা, আম্মা নাই। আলিয়ার খারাপ লাগলো। বলল, পরি এসব কি বকছে আদি? তুমি সব সময় ওর সামনে ওসব কথা বলো কেন? সব ভুলে সব কিছু নতুন করে শুরু করা উচিত। আর ওই মেয়েটাকে শুধু শুধুই কষ্ট দিচ্ছ। ওর কি দোষ? দোষ তো ওর না, কিন্তু তারপরও ও কষ্ট পাচ্ছে। তুমি না বুঝলে কে বুঝবে? তুমি তো ওর স্বামী। আদি দাঁড়িয়ে থাকে সোজা হয়ে। আলিয়া আর কোনো জবাব না পেয়ে বলে, আমি ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করছি, তুমি না করো না। আদি এবার তেঁড়া জবাব দেয়, এসব অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, আমি অ্যাটেন্ড করতে পারবো না। ঠিক আছে, তুমি যেও না। পরি আর পরির মা যাবে, তাদের জন্যই করা। পরির মা মারা গেছে, ও পরির মা নয়। পরি আদির মুখের দিকে তাকায়, আবার আলিয়ার মুখের দিকেও তাকায়, হাত ঘুরিয়ে বলে, পরি নাই, পরির আম্মা নাই, আমাল আম্মা নাই। আদি তাকে জড়িয়ে ধরে হেঁটে হেঁটে চলে যায়। তারা সরতেই আলিয়ার সামনে দৃশ্যমান হয় শাড়ি গায়ে একটি মেয়ে। আলিয়া হাসার চেষ্টা করলো, মেয়েটা তবে হাসলো না, বিষণ্ণ মুখে চেয়ে রইল আদির যাওয়ার পানে। মিনি খেয়ে ডানা ঝাপটা দিল, সুর তুলে গাইল, তুক্কু আদি ব্যাড বয়। মেয়েটির চোখে কান্নারা ভাসে। আলিয়া তার কাছে গিয়ে দাঁড়ায়, আলতো করে মুখটা ছুঁয়ে দিয়ে বলে, ও না যাক, তুমি গেলেই হবে। ও একটু একা থাকুক ওর মেয়েকে নিয়ে। মেয়েটি চুপচাপ শোনে আলিয়ার কথা। ও কথা না বলে চলে যায়। আদি বেরিয়ে যায় তার মেয়েকে নিয়ে। বাবা মেয়ে সারা দিন ঘুরে, বাইরে খায়, ছোট্ট পরীকে নিয়ে বাসায় ফিরে প্রায় সন্ধ্যা নাগাদ। পরীর হাতে বেলুন, নানা রকম চকলেট বক্স। ছোট্ট পরী আজ খুব খুশি। আদির কোল থেকে নামা মাত্রই দৌড়ে যায় আলিয়ার কাছে, বলে, আমাল দাদা, এত আমাল। বারান্দার উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেয়েটির পিছু গিয়ে দাঁড়ায় পুতুল হাতে। শাড়ির আঁচল ধরে টান দিয়ে পুতুল দেখিয়ে বলে, আমার দল। রিনরিনে গলার স্বর কানে ভাসতেই মেয়েটি ঘাড় ঘুরিয়ে তাকায় বাচ্চাটির মুখের দিকে। হাঁটু মুড়ে বসে মেয়েটির মুখের কাছে, গালের দুপাশে আদর দিয়ে বলে, আমাকে আম্মা ডাকো মা। পরি মাথা দুলিয়ে ডাকে, আম্মা। সাথে সাথে আচমকা পরির হাত ধরে হ্যাঁচকা টান মারে আদি। তার সামনাসামনি দাঁড় করিয়ে বলে, ডাকবে না কখনো, তোমাকে বলেছি না। পরি কাঁদো কাঁদো হয়ে যায়। মেয়েটি টলমল চোখে বিধ্বস্ত চেহারায় তাকিয়ে থাকে ছেলেটির দিকে। এই ছেলেটাকে সে চিনতে পারছে না, মোটেও না। পরীকে ধমকে আদি বলে ওঠে, আর ডাকবে? বলো, আর ডাকবে? পরি তার মুখে মুখে কেঁদে বলে, আর ডাকবে? আদি ভয়ানক রেগে যায়, বলে, বলো আর ডাকবো না, ডাকবো না। পরি মুখে মুখে বলে, ডাকবো না। বলা শেষ করতে না করতেই পরি চেঁচিয়ে কেঁদে ওঠে, ফুঁপাতে ফুঁপাতে বলে, আম্মা কোথায়? আম্মা নাই। আদি জড়িয়ে ধরে শক্ত করে, বুকের সাথে চেপে ধরে বলে, নেই, আম্মা নেই, আমি আছি, আমি থাকবো তো। বাবা মেয়ের কথা শোনার অপেক্ষা করলো না মেয়েটি, ডুবরে কেঁদে চলে গেল। আদি পরীকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, ঠোঁটে ব্যথা আছে আম্মি। পরি কাঁদতে কাঁদতে বলে, দুঃখ আব্বা দুঃখ, পাপ্পা মাম্মা রি পাপ্পি। আমাল আম্মা কোথায়? আদি মেয়েকে জড়িয়ে ধরে রাখা অবস্থায় জবাব দেয়, চলে গেছে তোমার আম্মা, মরে গেছে, নেই সে। পরি এবার গুনগুন করে কাঁদে,
আম্মা নাই, আমার আম্মা নাই। বাবার গায়ে সাদা ধপধপে পাঞ্জাবি, ছোট্ট মেয়েটির পরনে সাদা ফ্রক। বাবার হাতের আঙুল ধরে হেঁটে হেঁটে এলো একটি কবরের সামনে। দিনটি জুম্মাবার। পরী কবরের দিকে আঙুল দেখিয়ে বলে উঠল, আম্মা কোথায়? আদি তাকালো মেয়ের নিষ্পাপ চেহারাটির দিকে। মেয়ের সামনে বসে আঙুল দিয়ে কবর দেখিয়ে বলল, আম্মা ঘুম। পরী পিটপিট করে চেয়ে রইল কবরের দিকে। আম্মা ঘুমালে ও কিভাবে ঘুম ভাঙাতো যেন? পরী ভাবতে লাগলো। মনে পড়েছে অনেকক্ষণ পর আম্মার পেটে সুরসুরি দিত, নয়তো গালে লালা লাগিয়ে দিত, নয়তো গলার কাছে গিয়ে নাক ঘষত। এখনো এমন করলে আম্মা উঠে যাবে না? পরী গেল কবরের কাছে, বসলো, কবরের মাটিতে হাত বুলিয়ে ডাকলো, আম্মা ঘুম। আদি অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। বাচ্চা মেয়েটি আবারও ডাকলো, আম্মা কোথায়? আজ কোনো আওয়াজ আসলো না। আম্মা বলে উঠল না, আমি এখানে মা। মা কি আমায় খুঁজছে? পরী কবরের মাটিতে কান লাগিয়ে দিল, বলল, আম্মা পরী এখানে, আমি এখানে। আম্মা কোথায়? আম্মাকে এত দুঃখের কথা শোনাচ্ছে, আম্মার কোনো সাড়া শব্দ নেই। পরী এবার কেঁদে দিল। নাক কেঁপে কেঁপে উঠল তার কণ্ঠস্বরের সাথে। তার খিদে পেয়েছে, তাই কবরের মাটি হাতে নিয়ে গালে দেওয়ার মতো করে বলল, আম্মা আম। আদি দৌড়ে এলো, হাত থেকে মাটি ফেলে দিয়ে বলল, এসব খায় না মা, আমি খাবার এনেছি, খাবে? পরী দুপাশে মাথা নাড়িয়ে কেঁদে কেঁদে না বলল, বলল, আম্মা, আম্মা খাবে, পরী খাবে। আদি পাঞ্জাবের হাতায় চোখ মুছল। কিছুক্ষণ পর চোখ দুটো তুলে বলল, আম্মাও খাবে, আমরাও খাবো, আব্বারও তো খিদে পেয়েছে। পরী আদির চোখের পানি মুছে দিয়ে গালের সাথে গাল লাগিয়ে বলল, আব্বা দুঃখ, পরী দুঃখ, আম্মা কোথায়? আম্মা আয়, খাবো। আদি পরীকে বসিয়ে দিল মাটিতে। সাদা ফ্রকটাতে লেগে গেল কবরের আশেপাশের কাদা। আদি খাবারের প্যাকেট খুলে পরীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি খেলে তোমার আম্মাও খাবে, এখনো কি খাবে না? পরী আদির হাত থেকে খাবারের প্যাকেটটি কেড়ে নিল, কবরের পাশে রেখে হাতে কিছু তুলে দিয়ে অদৃশ্য কিছুর সাথে বকবক করতে করতে বলল, আম্মা খা খা, খাবে না আম্মা? আদি অপলক চেয়ে রইল কবরটার দিকে। মেয়ের কাণ্ড দেখতে লাগলো। পরী সব খাবার ঢেলে দিল কবরের পাশে। মাথা হেলিয়ে দুলিয়ে বলতে লাগলো, আম্মা মদা। আদি ডুকরে কেঁদে উঠল। মেয়েকে বুকে টেনে নিয়ে বলল, আছে আম্মা আছে, বাসায় চলো, খাবে চলো। পরী তার বুক থেকে সরে দাঁড়ালো, কিন্তু গেল না। কবরের ওপর দিয়ে আধ শোয়া হয়ে বসে রইল। না, আমার আম্মা খাবে না। পরী তার পাশ থেকে তার পুতুলটি দিয়ে দিল আম্মাকে, বলল, আম্মা। একটু দূরে দাঁড়ানো রিক এগিয়ে আসে, পরীকে কোলে নিয়ে আদিকে বলে, আমি বাসায় যেতে পারতাম ওকে নিয়ে আসার জন্য, ওকে এখানে কেন আনলে? আদি চোখ মুছে বলল, ও আসতে চাইছিল, খাচ্ছিল না, বাসায় নিয়ে গিয়ে খাওয়াবেন, সারাক্ষণ প্রশ্ন করছে আম্মা কোথায়। পরী চোখ কচলে কচলে চেঁচিয়ে কাঁদল, আম আম, আম্মা দুক্কু। রিক তাকে নিয়ে যতই যেতে লাগলো, পরী তার কোল থেকে নিচে নামার চেষ্টা করলো। রিকের কোল থেকে নেমে ভেজা কবরের মাটি আঁকড়ে ধরল শক্ত করে হাতের মুঠো দিয়ে। একদোলা কাদা চলে আসলো হাতের মুঠোয়। পরী কাদা ছুঁয়ে ছুঁয়ে কেঁদে কেঁদে বলল, আম্মা আম খাবো, আম্মা কোথায়? ঈশা কোথায়? ফিপ্পি নাই, আব্বা আমাল আম্মা নাই। রিক চোখের জল আড়াল করে কাঁদল। মাথা নিচু করে বসে থাকা ছেলেটি মাথা নিচু করে কাঁদল। মেয়েটির আহাজারি সে আর সহ্য করতে পারছে না। কবরে কি করে শুয়ে আছে মেয়েটি? মেয়েটি তো তার মা। মা কি এতটা পাষাণ হয়? ছেলেটির চিৎকার করে বলতে ইচ্ছে করলো, এই পুরো জাহানে তুমিই একমাত্র মা মিষ্টি, যে সন্তানের ডাক শুনতে পায় না, সন্তানের চোখের জল তোমায় স্পর্শ করতে পারে না। তোমার তো হৃদয় নেই মিষ্টি। এমন একটা হৃদয়হীন মেয়েকে আমি কি করে ভালোবাসলাম? কি করে আমি এত বড় ভুল করলাম? আমি যে ভালো নেই মিষ্টি, তুমি ভালো থাকতে দাওনি আমায়। তুমি আমার ভালো দেখতে পারো না মিষ্টি, আমি ঘৃণা করি তোমাকে। রিক পরীকে কোলে নিয়ে হাঁটা ধরল। পরী হাত বাড়িয়ে কেঁদে কেঁদে চলে যেতে লাগলো। আদির দিকে হাত বাড়িয়ে ডাকলো, আব্বা আম্মা কোথায়? আমার আম্মা নাই। আদি তাকিয়ে দেখলো মেয়ের যাওয়া, কেঁদে উঠল, আঙুল দিয়ে দেখিয়ে দিল পরীর যাওয়া। বলল, মিষ্টি তুমি তো একেবারে ছেড়ে চলে গেলে। ওই দেখো আমার মেয়েটাও আমায় ছেড়ে চলে যাচ্ছে।
তুমি আমার সন্তানকেও আমার কাছে দিয়ে গেলে না, আমাকে নিঃস্ব করে চলে গেলে, একা রেখে চলে গেলে। তুমি আজ নেই আমার কাছে, আজ পরিও নেই, সে অন্যের সন্তান। আমার দোষটা কি ছিল মিষ্টি? কোন দোষের শাস্তি দিলে আমায়? তোমায় রেখে ইন্ডিয়া চলে গিয়েছিলাম বলে? আমি তো নিজের ইচ্ছেই যাইনি মিষ্টি, তুমিই পাঠিয়েছিলে আমায়। তুমি আমায় এতটাই ভালোবাসো যে আমার রেখে যাওয়া পাঞ্জাবি কেটে টুকরো টুকরো করেছো। আমার সন্তানকে অন্যের কাছে দিয়ে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছো। ভালোবাসা কি এমন হয় মিষ্টি? ভালোবাসলে তুমি চিন্তা করতে কি করে আমি থাকবো এখানে এই একলা একা, এইভাবে নিঃস্ব হয়ে? আমি যে ভালো নেই মিষ্টি, আমার কষ্ট হয়। তুমি জানো, আমি রোজ রাতে একটু ঘুমাতে পারি না। আজ ঘুম আসবে না আমার চোখে। পড়ি থাকলে একটু ঘুম হয়, আজকে পড়িও নেই, কারণ আজকে পড়ি থাকবে না। আজ পড়ি নেই আমার কাছে, আমার বুকে পড়ি আজ নেই, বুকটা খালি হয়ে গেছে। পুরো রুমটা আজ ফাঁকা করবে পড়ির শূন্যতায়। তুমি তো ভালো আছো মিষ্টি, শুধু আমি ভালো নেই। তুমি আরামে ঘুমোচ্ছ, কিন্তু আমার রাত কাটে নির্ঘুম, চোখের পাতায় ঘুম ভর করে না মিষ্টি। মনে হয় এই যেন মিষ্টি এলো আমার বুকে মাথা রাখতে, মনে হয় এই যেন পরি চেঁচিয়ে কেঁদে উঠল। তুমি তো নেই, আজ পরীর থেকেও নেই। আমি যাচ্ছি মিষ্টি, তোমাকে সঙ্গ দিতে আমি আর আসবো না। আমাকে সঙ্গ দিতে যে কেউ আসে না, আইমি আছে, আমি ওর কাছে যাচ্ছি। তোমার কাছে আর কখনো আসবো না, কখনো আসবো না আমি। আদি পিছু হেঁটে হেঁটে চোখ মুছে অনেক দূর চলে যায়। তারপর ঘাড় ঘুরিয়ে চলে যায় তার গন্তব্যে, পিছু ফিরে আর তাকায় না। কেউ যে ডেকে উঠছে না ডক্টর বলে, কেউ ডাকছে না তাকে, তাকে কারো প্রয়োজনই নেই। ছোট্ট পরী কাঁদতে থাকে। মোনা আর রিক খাবার হাতে বসে থাকে। পরী খাবার মুখে নেয় না, অন্যদিকে মুখ ফিরিয়ে ডাকে, আমাল আম্মা কোথায়? রিক তার মুখের সামনে খাবার এগিয়ে দিয়ে বলে, যদি খাও তাহলে আমার কাছে নিয়ে যাব। পরে শোনে না রিকের কথা, মাটিতে লুটিয়ে পড়ে, চোখ বন্ধ করে শুয়ে বিড়বিড় করে বলে, আম্মা ঘুম। পরি ঘুম। পরি বিড়বিড় করে বলে, আম্মা কোথায়? বিড়বিড় করা অবস্থায় ঘুমিয়ে পড়ে। রিক ডাকে, মোনাও ডাকে, পরি ওঠে না মেঝে থেকে। চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে পড়েছে না খেয়ে। হঠাৎ রিকের মনে হলো পরি বলছে আম্মা ঘুম, পরিও ঘুম। রিক কেঁদে উঠে ডাকলো, মা ওঠো মা, পরি মা ওঠো। পরি উঠল না। আজ তার নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল না। মোনা ফুঁপিয়ে ওঠে আওয়াজ করে কেঁদে দিল। পুরো হাতের মুঠোয় আছে কবরের মাটি, পুরো মুখে দাগ চোখের জলের। রিপ দৌড়ে এসে পরীকে এভাবে শুয়ে থাকতে দেখে কেঁদে উঠল। পরীর কাছে বসে কোলে নিয়ে নিল সেই নিথর তুলতুলে দেহটি। মুখে হাত দিয়ে ডাকলো, মা এভাবে কেউ ঘুমায়? ওঠো মা, রি ডাকছে তো, এই মা। পরি ওঠে না। রি বলে ডেকে ওঠে না, পাপ্পা বলে ডেকে ওঠে না, মাম্মা বলেও ডেকে ওঠে না, আব্বাও বলে না, বিড়বিড় করেও আর বলে না আম্মা কোথায়, আমার আম্মা কোথায়। দুঃস্বপ্নে ঘুম ভাঙায় ছেলেটি তার পাশে হাত রেখে খুঁজে পায় না তার বাচ্চা পুতুলটিকে। ডুকরে কেঁদে উঠে বলে, তোমার মা চলে গেছে, তুমি যেতে পারো না। আমার মা, পরিমা ওঠো, আসো আমার কাছে, কোথায় তুমি? এই মা, কোথায় মা? পরি। আদি বিছানা থেকে ধড়ফড়িয়ে নামে, পা কাঁপতে থাকে অনবরত, পুরো শরীর টলতে থাকে। খালি পায়ে সে কাঁপা কাঁপা শরীর নিয়ে এগোতেই চোখ যায় ঘরের এক কোনায় গুটিছুটি মেরে বসে থাকা মেয়েটির কোলে একটি ছোট্ট বাচ্চা। মেয়েটি নীরবে সমানতালে চুমু কেটে যাচ্ছে ছোট্ট মেয়েটির পুরো গালে। বাচ্চা মেয়েটি ঘুমন্ত। ঘুমন্ত বাচ্চা মেয়েটির গালে ইচ্ছে মতো আদর দিতে দিতেই হঠাৎ মেয়েটি ভয়ে চুপসে যায় আদিকে দেখে। দুপাশে মাথা নাড়ায় অবিরত, কাঁধে এলোমেলো হয়ে। আদি এগোয় মেয়েটির দিকে। ছোট্ট বাচ্চা মেয়েটি ততক্ষণেও ঘুম। মেয়েটি বুকে চেপে ধরে পরীকে, দুপাশে ঘন ঘন মাথা নেড়ে কি যেন বোঝাতে চায়। আদি তার সামনাসামনি যেতে না যেতেই ধপ করে বসে পড়ে মেয়েটির সামনাসামনি। মেঝেতে বসে হাতের ওপর ভর দিয়ে রাখে মেঝের ওপর। তারপর তাকায় ঘুমন্ত বাচ্চা মেয়েটির মুখের দিকে, চুমু দেয় লাল টকটকে গালটায়। চোখ তুলে তাকায় তারপর পরীকে কোলে নেওয়া মেয়েটির দিকে, চেয়ে থাকে নির্নিমেষ। যেন কত বছর না দেখার তৃষ্ণা মেটাচ্ছে, যেন কত কাল খুব দূরে ছিল, ছোঁয়ার বাইরে ছিল। আদি কাঁপা কাঁপা হাতে মেয়েটিকে ছুঁতে না ছুঁতেই পরি কেঁদে ওঠে। চেঁচিয়ে কেঁদে উঠে বলে, আম্মা কোথায়? নাই। মেয়েটি কেঁদে ওঠে পরির এমন কথা শুনে, কাঁপা কাঁপা কণ্ঠে আদুরে কণ্ঠে বলে, এই তো মা, এই তো পরির আম্মা, আমার মা কি আমায় চিনতে পারছে না? পরি চোখ কচলে কচলে উঠে পড়ে।
টুপ করে চুমু খায় মেয়েটির গালে, দৌড়ে চলে যায় বিছানায়, পুতুল জড়িয়ে ঘুমিয়ে পড়ে। বিড়বিড় করে বলে, ঈশা নাই, ফিপ্পি নাই, আমার আম্মা নাই। মেয়েটি জোরে জোরে আওয়াজ করে কেঁদে দেয় পরীর চলে যাওয়ায়। ছেলেটি তাকিয়ে থাকে তার কান্না মাখা মুখটার দিকে, চেয়ে থাকে অপলক, পলকও পড়ে না। সেও আর নড়েও না, চড়েও না। যখন ব্যাপারটি বোধগম্য হয় তখন সে উঠে যেতে চায়, তার চোয়াল শক্ত। উঠে যেতে না যেতেই মেয়েটিও দাঁড়িয়ে পড়ে। ছেলেটিকে তার দিকে ফিরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ছেলেটির গলা, পা দুটো আলগা হয়ে ভাসে। শাড়ির আঁচল লুটোপুটি খায় মেঝেতে। আদি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটি তার ভার দিয়ে ঝুলে থাকে ছেলেটির গলা ধরে। চোখের নোনা জলে ভেসে যায় ছেলেটির পাঞ্জাবির কলার। কাঁধ। মেয়েটি তার চোখ দুটো চেপে ধরে ছেলেটির গলার একপাশে ডাকে, ডক্টর। ছেলেটি যেন বহু বছর পরে এই ডাকটি শুনল। মেয়েটির পিঠের দিকে দুহাত দিয়ে ছুঁয়ে দেখল, যা, এ কি করে হয় মিষ্টি? মিষ্টি গেছে ছুঁতে পারছে? মিষ্টি কি আছে, কথা বলছে? কি করে? মেয়েটির হিঁচকে উঠে যায়। গলা থেকে হাত ছাড়িয়ে সে এবার ছেলেটির বুকে গিয়ে পড়ে, বুক আঁকড়ে ধরে। মাথা রেখে আজ শেষ কান্নায় ভাসতে ভাসতে বলে, আমি বুঝে গিয়েছি সন্তান মা না রাখলে কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হয়। আপনি আর শাস্তি দেবেন না আমায়। পরীকে মা ডাকতে বলুন না, আপনি মিষ্টি বলে ডাকুন। ডক্টর, আমার কষ্ট হচ্ছে। আমি কখনো আপনাকে ছেড়ে, পরীকে ছেড়ে কোথাও যাব না। আপনাকে বিয়ে করে নিতে বলবো না, দূরে যেতেও বলবো না। এবার আমার কাছে আমার সন্তানকে ফিরিয়ে দিন না ডক্টর। আমি যে আর পারছি না, আমার কষ্ট হচ্ছে। আপনিও ফিরে আসুন আমার কাছে, পরীকে ফিরিয়ে দিন না। আমার তো দুইজনকেই চাই, পরীকেও চাই, পরীর আব্বাকেও চাই। আসবেন তো ডক্টর? এই ডক্টর। আদি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। বিছানায় গুটিছুটি মেরে শুয়ে থাকা পরী চোখ খুলে একবার ছেলেটি আর মেয়েটিকে দেখে, আরেকবার চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, আম্মা নাই, ঈশা নাই, আব্বা মাপবে। খাঁচার ভেতর থাকা মিনি ডানা ঝাপটে ডাকে, আদি মিষ্টি, মিষ্টি আদি, আদি বর, মিষ্টি বউ। মেয়েটি ছেলেটির বুক ভাসিয়ে দেয় কান্না জলে, চোখের জল লেপটে যায় বুকে। ছেলেটি ঠায় দাঁড়িয়ে থাকে। মেয়েটি চোখ তুলে তার দিকে তাকায়। বহুক্ষণ পর ছেলেটিও তাকায়, কপালে তার ভাঁজ পড়া। চিন্তিত বিমর্ষ মুখ। কিছুক্ষণ আগের দেখা স্বপ্নটি তার মানে দুঃস্বপ্ন। মিষ্টি তার মানে আছে, মিষ্টি তার চোখের সামনেই আছে। মেয়েটি কান্না করে যাচ্ছে। আদি তার ভেজা চোখ, ভেজা গালটার দিকে চেয়ে রইল। ঝুঁকে পড়ে চুমু খেলো মেয়েটির ঠোঁটের ওপর, মেয়েটির কপালে, গালে। দুহাতের আলিঙ্গনে শক্ত করে জড়িয়ে ধরে অভিমানী সুরে বলল, মিষ্টি। মেয়েটি বহুদিন পর ডাকটি শুনে আবারও জোরে কেঁদে দেয়। অবশ্য ডক্টর অনেকবার এই ডাকটি মুখে নিয়েছে, কিন্তু ভালোবেসে ডাকেনি। রাগ নিয়ে ডেকেছে, অভিমান নিয়ে ডেকেছে, ঘৃণা নিয়ে ডেকেছে। আদি চেপে ধরে মিষ্টিকে। মিষ্টি তখন কান্নার তালে তালে মৃদুমধুর হাসছে। বিছানার ওপর এক চোখ খোলা রেখে আরেক চোখ বন্ধ করে রাখা পরি দেখল তাদেরকে। এক চোখ বন্ধ করে বলল, মিন্নি, ভুব। মিনি পরীর মিনমিন করে বলা কথাটা শুনে ডানা ঝাপটে ডাকলো, পরি, ওয়াক আপ। আদি ঘাড় ঘুরিয়ে তাকানোর সাথে সাথে চুপটি মেরে গেল মিনি। পায়ের ঠোকর দিয়ে দিয়ে মাথা নিচু করে ফেলল। আদি দেখল বিছানার ওপর শোয়া মেয়েটি ঘুম। তার কানে বেজে উঠল, আম্মা ঘুম, পরিও ঘুম। আদি ফুঁপিয়ে উঠল, ছেড়ে দিল তার বুকের সাথে লেপ্টে থাকা মেয়েটিকে। মেয়েটি অবাক হয়ে তাকালো আদির দিকে। হু হু করে কেঁদে দিয়ে বলল, সরি তো বলেছি ডক্টর। আর কিভাবে বললে আপনি শুনবেন? আদি দৌড়ে যায় বিছানায়। বিছানায় শোয়া মেয়েটিকে কোলে তুলে নেয়। আদর দিতে দিতে সে বসে বিছানায়। ছোট্ট বাচ্চা মেয়েটির গালে তার গাল লাগিয়ে বলে, পরি, ওঠো, ওই দেখো তোমার আম্মা। পরি, ঘুমিও না, ওঠো মা। দুষ্টু পরি তো চোখ বন্ধ করে রেখেছে। আদি বলার সাথে সাথে সে পিটপিট করে চোখ খুলল। আদির গালে গাল ঠেসে তাকিয়ে থাকে মেয়েটির দিকে, হাত ঘুরিয়ে বলে, আম্মা নাই। আদির গালে চুমু খেয়ে বলে, আম্মা পাপ্পি নাই। আদির বুকে গুঁজে গিয়ে বলল, আম্মা নাই, পরি তো। আদি তাকে বুকে চেপে ধরে তাকায় মেয়েটির দিকে। মেয়েটি তাদের সামনে এসে বসে, না কাঁদলেও গাল লাল হয়ে গিয়েছে, চোখ দুটো ফুলেছে মারাত্মকভাবে। মেয়েটি ফুঁপিয়ে তার হাত বাড়ায় বাচ্চা মেয়েটির দিকে, বলে, আমার কোলে এসো মা। পরি গুঁজে যায় আদির বুকে, মুখ লুকায় একবার, আরেকবার মেয়েটির দিকে তাকায়, ঠোঁট ফুলিয়ে হাত দেখিয়ে বলল, আব্বা মাপবে, পরি মাপবে। মেয়েটি কেঁদে ওঠে, বিছানার চাদর করতে করতে তাকায় ছেলেটির দিকে। ছেলেটি তার দিকেই তাকিয়ে আছে। মেয়েটির রূপ দেখতে তার ভালো লাগছে। সে চেয়েছে খুব করে মেয়েটি কাঁদুক,
মা ডাক না শোনা যন্ত্রণাটা অনুভব করুক। প্রিয়জন ছাড়া একা থাকাটা কতটা কষ্টের তা একটু বুঝুক। প্রিয়জন দূরে ঠেলে দিলে কতটা কষ্ট হয় তা একটু বুঝুক। আজ নিজেকে সার্থক বলে মনে হলেও বেশ কিছুদিন ধরে দেখা আজেবাজে স্বপ্নগুলো তার মনে শান্তি কেড়ে নিয়েছে। আজও কি ভয়ানক একটা স্বপ্ন ছিল। মিষ্টির কবর। মিষ্টি নেই, পরিও নেই, কেউ নেই আদির পৃথিবীতে। আদি একা, নিঃসঙ্গ। ভাবতেই আদির চোখ লাল হয়ে এলো, নাক কেঁপে কেঁপে উঠল। গলার কাছে এসে কান্নারা আটকে রইল। মেয়েটি তা খেয়াল করলো। তার কপাল ঠেকালো আদির কপালে। বলল, আমি বাঁচতে চাই ডক্টর, আপনার সাথে, পরীর সাথে। আমাদের ছোট্ট একটা সংসার হবে। আমি মিষ্টি হয়ে থেকে যাব আপনার জীবনে। কথা দিচ্ছি তো, আর যাব না, যাওয়ার কথা বলবোও না। আদির চোখের কোটরে জমে থাকা জলগুলো গড়িয়ে পড়ে এবার বাধাহীন ভাবে। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে, মিষ্টি তুমি জানো তুমি আর পরী ছাড়া আমি কতটা একা, কতটা অসহায় আমি। জানো না মিষ্টি, তুমি অনুভব করতেও পারো না আমার কষ্টগুলো, বুঝতেও পারো না। তুমি তুমি আমাকে নয়, আমার সন্তানকে এতিম করে যাওয়ার লড়াইয়ে নেমেছিলে। তোমার কি বুক কাঁপেনি মিষ্টি? কাঁপেনি? আমি বাজে স্বপ্ন দেখছি কিছুদিন ধরে। দেখছি তুমি নেই মিষ্টি, আমার কাছে নেই, পরীর কাছে নেই। পরীর কাঁদছে তোমার জন্য, তোমার কবর, আর সেই কবরের ওপর কান দিয়ে পরী তোমায় শোনার চেষ্টা করছে। আমি যে সহ্য করতে পারছি না মিষ্টি। আমি একটু শান্তি চাই, একটু ভালো থাকতে চাই। তুমি কেড়ে নিও না আমার এই শান্তিটুকু। তুমি জানো, পরী বলছে ওই যে তোমার কাছে চলে যাবে, আমার কাছে চলে যাবে। তোমরা মা মেয়ে আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা কেন ভাবো মিষ্টি? তোমরা একবার ভাবো না আমি কি করে থাকবো? এখানে যে আমার কেউ নেই, থেকেও নেই। পরী দেখে আব্বার চোখে জল। সে দাঁড়িয়ে পড়ে, চোখ কষলে বলে, আম্মা, আব্বা দুক্কু, আম্মা মা পো। ছেলেটি চোখে জল দেখে হাসে মেয়েটি। পরী রেগে যায়, চেঁচিয়ে ডাকে, ঈশা। মেয়েটি যেন ভয় পেল, বুকে থুতু ছিটিয়ে বলল, ভয় পেয়েছি আম্মা। সেদিন বৃষ্টি জলে ভিজে ভিজে ঈশা চলে গিয়েছিল হসপিটালে। চেক আপ করানোর কথা ছিল। এতগুলো দিন সে আইমির সাথেই ছিল। তার অমন সময়ে মনে হয়েছিল আইমি একমাত্র সব সমস্যার সমাধান। ডক্টরকে একমাত্র আইমি আগলে রাখতে পারবে তার অনুপস্থিতিতে। আইমিও ডক্টরকে চায়, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে আইমি সত্যিটা জানিয়ে দেয় আদিকে। কিন্তু আদি তার আগেই সত্যিটা জেনে গিয়েছে। আদি সেদিন অবাক হয়ে মিষ্টির যাওয়া দেখলো। একটা মানুষ কতটা নির্দয়, কতটা পাষাণ হলে চলে যাওয়ার কথা ভাবতে পারে স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে। আদি পরীকে আইমির কাছে দিয়ে গিয়েছিল, মিষ্টির পিছু পিছু চলে গিয়েছিল। কিছুক্ষণ যেতে না যেতেই পরী হাত বাড়িয়ে ডেকেছিল, আম্মা আয়, আব্বা আয়। আদির চোখের জল সেদিন বাঁধ মানেনি। বলেছিল, তোমার কি একটু কষ্ট হয় না ওই ছোট্ট বাচ্চাটার প্রতি? মায়া হয় না? কি করে চলে যাওয়ার কথা ভাবতে পারো? আদির মনে হলো রিপোর্টে গুটি গুটি অক্ষরে লেখা ফুসফুসের ক্যান্সার শব্দটা মিথ্যে হয়ে যাক। একজন মা হয়ে ফিরে আসুক তার বাচ্চার কাছে, মিষ্টি ফিরে আসুক তার ডক্টরের কাছে। আদি গিয়েছিল মিষ্টির পিছু পিছু। হসপিটালে পৌঁছতে না পৌঁছতেই সে দূরে দাঁড়িয়ে দেখে হসপিটালের করিডোরে বসে থাকা কান্না করা মেয়েটিকে। আদি যদি না দেখতো সেই দৃশ্য, আদির ভুল কি কখনো ভাঙতো? মিষ্টি সেদিন কেঁদেছে। তার কান্নার আওয়াজে পুরো হসপিটালে নার্স ছুটে এলো। কিছুদিন ধরে অনুপস্থিত ডক্টর আদি চৌধুরীকে সেই দৃশ্য মন প্রাণ ভরে দেখায় সবাই চকিত হতে লাগলো। আদি চৌধুরীও কেন কাঁদছে? মিষ্টি খেয়ালও করে না তার আশেপাশে এতগুলো মানুষ ভিড় জমিয়েছে। আদির ইশারায় ভিড় হালকা হয়। মিষ্টি চোখ তুলে তাকাতেই সে মুখোমুখি হয় ডক্টরের। ডক্টরকে অসহায় চোখে তাকাতে দেখে সে কণ্ঠে মিনতি মিশিয়ে বলে, আমায় ক্ষমা করুন ডক্টর। ডক্টর ততক্ষণেও তার জায়গায় দাঁড়িয়ে কোষে চড় বসায় মিষ্টির গালে। টাল সামলাতে না পেরে পড়ে যায়। অবিশ্বাস্য চোখ দুটো বেয়ে গড়গড় করে জল গড়ায়। ডক্টর তার গায়ে হাত তুলেছে। এমন সময়ে কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু উঠে দাঁড়াতে পারে না। আদি বলল, আমার কোনো কষ্ট নেই মিষ্টি, শুধু একটাই আফসোস, তোমার এমন দুঃসময়ে আমি তোমার ভরসাস্থল হতে পারিনি। আজ আইমি তোমার আপন হয়ে গেল আর আমি পর। দিনের পর দিন যে আইমি তোমার কাছ থেকে আমাকে দূরে ঠেলে রেখেছে, আজ সেই আইমির মুখ দিয়ে আমাকে শুনতে হচ্ছে। আদি মিষ্টির প্রপার ট্রিটমেন্টের দরকার। আজ আইমি তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড কতটা ফেথফুল তুমি তা বুঝিয়ে দিলে মিষ্টি। আমি তো কেউ না, আমি কোনো কালেই কিছুই ছিলাম না তোমার, কেউ ছিলাম না, কেউ নেইও, হয়তো কেউ থাকবোও না। তুমি তো ছেড়ে চলে যাবে। মিষ্টি কাঁদলো, উঠে বসার চেষ্টা করলো, তবে পারল না। আদি যখন দেখলো মিষ্টি উঠতে পারছে না, সে এগিয়ে যায়। মিষ্টিকে ধরার সাথে সাথে মিষ্টি ঢলে পড়ে তার বুকে।
কাঁদতে কাঁদতে বলে, ডক্টর আমি বাঁচতে চাই, পরীর জন্য বাঁচতে চাই, আর আপনার জন্য। পরী ছাড়া আমি কিছুই ভাবতে পারি না ডক্টর। আমি কিভাবে থাকবো আমার মেয়েকে ছাড়া? তার হাতে নরম স্পর্শ না পেলে আমি ভালো থাকি না। তার মুখে আম্মা ডাক না শুনলে আমি এলোমেলো হয়ে যাই, পাগল হয়ে যাই। এই কয়দিনে আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছি তার ডাক না শোনায়। কিন্তু আমাকে তো দূরে দূরেই থাকতে হবে, মায়া বাড়িয়ে নিজেকে আর কষ্ট কত দেব আমি? কিন্তু আমি পড়ি, পরীর কি হবে ডক্টর? আমার পরী, পরী তো তার আম্মাকে খুঁজবে, সে কাঁদবে আমার জন্য। আমার মরতে ইচ্ছে হয় না, আমি মরতে চাই না ডক্টর, আমাকে যে মরতেই হবে। ওই রিপোর্ট। মিষ্টি অন্য কিছু বলার আগেই ঢলে পড়ে কান্নায়, ঢলে পড়ে আদির কোলে, চোখ বন্ধ হয়ে আসে, গাল বেয়ে আচমকা গড়িয়ে পড়ে রক্ত। আদি সেদিন চিৎকার করে কেঁদেছিল। যদি অজ্ঞান হয়ে পড়া মেয়েটি একবার দেখতো ছেলেটির সেই কান্না, তাহলে বুঝতে পারতো ছেলেটি ঠিক কতটা ভালোবাসে তাকে, কতটা নিঃস্ব ছেলেটি মেয়েটিকে ছাড়া। সে ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। মিষ্টি নেই তার পৃথিবীতে, চারপাশ অন্ধকার। বৃষ্টি নেমেছে কিন্তু আদির মিষ্টি নেই এই পৃথিবীতে। বৃষ্টি এসেছে ঠিক, কিন্তু মন কেমনের বৃষ্টি নয়। আদির অনুভব হচ্ছে না কোনো কিছুই, হালকা হয়ে গেছে সব অনুভবতা। ছোট্ট পরী হাত নেড়ে নেড়ে তাঁতা বলে চলে যায় আদিকে, তার মায়ের মতো। এসব ভাবতে ভাবতে আদি থেকে থেকে কেঁপে ওঠে, শক্ত করে বুকের মাঝে জড়িয়ে রাখে তার মিষ্টিকে। আদির কাছ থেকে নিয়ে যাওয়া হয় মিষ্টিকে কোনো মতে। আদির ছোট্ট বাচ্চাদের মতো করে কাঁদে। নিজের অর্জিত বিদ্যা আজ কোনো কাজেই আসছে না, নিজের ওপর নিজের রাগ লাগছে। মিষ্টির জন্য সে কিছুই করতে পারলো না, আর তার মিষ্টির একটি ছোট্ট সংসার সাজানো হলো না। আদি ভেঙে পড়ল কান্নায়। তার কান্না দেখে পুরো হসপিটালে ডক্টর নার্স ছুটে এলো। কেবিনের বেডে শুয়ে থাকা মেয়েটি শিওরে বসে সে কান্না করে নীরবে ফুঁপিয়ে ফুঁপিয়ে। ডক্টর মেহতাব অবাক হয়ে জানতে চায়, ও তোমার স্ত্রী আদি? তার মানে আমি ওর বাচ্চার অপারেশন রিপোর্ট ঠিকই দেখেছি? কিন্তু ঈশা তো। আদি দাঁড়িয়ে পড়ে, বলে, স্যার প্লিজ ওকে বাঁচান। ছোট্ট পুতুলের মতো একটি বাচ্চা আছে তার, আম্মা আম্মা ডাকতে থাকে সারাদিন। ওই ছোট্ট বাচ্চা মেয়েটি এইভাবে এতিম হয়ে যাবে আমি সহ্য করতে পারবো না তার আর্তনাদ। পৃথিবীর এই কঠিন নিয়মগুলো কেন তৈরি? যখন আমি ছিলাম না মিষ্টির পাশে, সে লড়াই করেছে সবার সাথে, আগলে রেখেছে আমার মেয়েটাকে। আর এখন যখন আমি আছি তার পাশে, সে থাকতে পারছে না, চলে যাওয়ার জন্য তাড়া লাগিয়েছে। ওই ছোট্ট পরীর আম্মাকে ছাড়া দিন কিভাবে কাটবে? কিন্তু দুর্বিষহ কাটবে। ওর কষ্ট হবে, ও হাঁটতে হাঁটতে চলতে চলতে আমার বুক খোঁজে, আমার ছোঁয়া পেতে চায়। একটা অবুঝ বাচ্চা কি করে এই নিষ্ঠুর পৃথিবীর কঠিন নিয়ম মানবে? কি করে তার আম্মাকে ছাড়া পথ চলতে শিখবে? ডক্টর মেহতাবের দু চোখ ছলছল করে ওঠে। আদির কাঁধে হাত দিয়ে খানিকক্ষণের জন্য হলেও আশ্বাস দেয়, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তুমি চাইলে আবারও সিটি স্ক্যান করে দেখতে পারো। চলে যাওয়ার আগে তো তোমার হাতে না হয় একটু সেবা পাক, তোমার তো স্ত্রী সে। আদি কান্নায় ভেঙে পড়ে। ডক্টর মেহতাব চলে গেল সান্ত্বনা দিয়ে। আদি তার চোখের জল লেপটে দেয় মিষ্টির পুরো গালে। কান্না জলে ভাসতে ভাসতে বলে, আমার জন্য না হলেও পরীর জন্য তুমি থেকে যেতে পারতে মিষ্টি। আমি নয়, এখন কষ্ট আমার মেয়েও পাচ্ছে, তার মায়ের অভাব হবে না। তুমি না থাকলে ওর আদর ভালোবাসার অভাব হবে না। কিন্তু দিন শেষে পরি তার আম্মা আব্বাকে ঠিকই মনে পড়বে। এক ফোঁটা জল হলেও গড়াবে। মাঝরাতে ঘুম ভেঙে গেলে কেঁদে কেঁদে একটিবার হলেও ডাকবে, আম্মা আয়, আব্বা আয়। তাকে বুকে রেখে ঘুমানোর সব অধিকার আমি হারিয়েছি মিষ্টি। আইনের দৃষ্টিতে আমি তার বাবা নই, সে আমার মেয়ে নয়। খানবাড়ির সবাই হয়তো আমার প্রতি মায়া কাজ করছে, তাই কিছু মুহূর্তের জন্য পরীকে আমার কাছে দিয়েছে। কিন্তু তুমি চলে যাওয়ার পর আমি তো একেবারেই নিঃস্ব মিষ্টি। তুমি আরামে ঘুমাবে আর আমি এখানে। আমাকেও নিয়ে যাও না মিষ্টি। আমি দেখতে পারবো না তোমাকে খাটিয়ার নিচে চলে যেতে, দেখতে পারবো না মাটির নিচে চলে যেতে, দেখতে পারবো না পরীর নীরব আর্তনাদ। আমি সইতে পারবো না মিষ্টি, পাগল হয়ে যাব। এই পাগলা ডক্টরকে সামলানোর জন্য তখন আর কোনো মিষ্টি এগিয়ে আসবে না, কোনো মিষ্টিই যে নেই আর। তুমি ছাড়া এই ডক্টরকে কে বুঝবে মিষ্টি? কেন চলে যাওয়ার জন্য এত তাড়া তোমার? ডক্টর মেহতাব চেক আপ করিয়ে আদির সামনে বসে রিপোর্ট হাতে নিয়ে বসে। বলে, আদি দেখেছো মিষ্টির মুখ দিয়ে বের হয়ে আসা রক্ত? আদি তার ক্লান্ত অবসন্ন শরীরে মাথা দুলায়, ধরা কণ্ঠে বলল, হ্যাঁ। মেহতাব বলেন, রক্ত বমি আর কফে আসা রক্ত একেবারেই আলাদা ব্যাপার। অনেক ক্ষেত্রে এই দুটো ব্যাপারকে এক ভেবে থাকেন। কফে আসার রক্ত এর ক্ষেত্রে মূলত আঠালো কফ তাতে রক্তের ছিটাকেই বোঝায়। কখনো এই রক্তের পরিমাণ বেশি হয়ে যায়, রক্ত বমির ক্ষেত্রে সমস্যা পাকস্থলিতে হয়। কখনো এই রক্ত কালো হতে পারে, কখনো স্বাভাবিক রঙের হতে পারে। সাধারণত হজমের সমস্যা এবং পাকস্থলীর নানা সমস্যার কারণে এমনটা হয়ে থাকে। আমরাই বিষয়গুলোকে জটিল বানিয়ে ফেলি আদি। মেডিকেল সায়েন্স বলছে
তোমার ওয়াইফের ব্রঙ্কাইটিস হয়েছে। ব্রঙ্কাইটিস হলো শ্বাসনালীর প্রদাহ। এটি বেশিরভাগ ক্ষেত্রে সহজেই সেরে যায়, তবে চিকিৎসকের কাছে যাওয়া খুব প্রয়োজন। আর অন্যদিকে ব্রঙ্কিয়েটেসিস, এই অসুখে শ্বাসনালীর স্থায়ী ক্ষতি হয়। এক্ষেত্রে শ্বাসনালীর মধ্যে বারবার সংক্রমণ হয়। সে কারণে রোগীকে প্রায় সারা জীবনই কষ্টে ভুগতে হয়। তবে সঠিক চিকিৎসা না হলে ফুসফুসের ক্যান্সারে পরিণত হয়, যার পরিণতি মৃত্যু। নারীদের ক্ষেত্রে ইউটেরাসের ভেতরের আবরণ মাঝে মাঝে ফুসফুসে চলে যায়, ফলে প্রতিবার স্বাভাবিক রক্তক্ষরণের সময় হলে সেখান থেকে রক্তপাত হয়, যা কফের সঙ্গে বেরিয়ে আসে। এর কারণে মাঝে মাঝে মেরুদেশে ব্যথা হয়, হাড়ে হাড়ে ব্যথা অনুভব হয়, যাকে আমরা নর্মালি পিঠ ব্যথা নামে চিনি। আজকের রিপোর্ট বলছে অন্য কথা। তুমি দেখতে পারো আদি, মিষ্টির রোগটি ব্রঙ্কাইটিস। ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি আছে যদি প্রপার ট্রিটমেন্ট না করা হয়। কিন্তু আগের রিপোর্টে ডিরেক্ট লেখা ফুসফুসের ক্যান্সার, কি করে সম্ভব? কে করলো এই কাজ? এই হসপিটালেই তো মিষ্টির চেক আপ করানো হয়েছে। আজও আমি নিজ হাতে করিয়েছি। এই সামান্য রোগটাকে আমরা এত জটিল বানিয়ে ফেলেছি। মিষ্টিকে যে ওষুধগুলো প্রেসক্রাইব করা হয়েছে তাতে ওর মারাত্মক ক্ষতি হতে পারে। রক্ত পড়া বন্ধ না হয়ে আরও বেশি রক্ত পড়তে পারে। এত বড় ভুল আমরা নামকরা হসপিটালের রিপোর্টে কি করে করতে পারি? ব্রঙ্কাইটিসের চিকিৎসা না হলে ব্রঙ্কাইটেসিসে পরিণত হতে পারে, আর ব্রঙ্কিয়েকটেসিস চিকিৎসা না হলে ফুসফুসের ক্যান্সার। অনেক দূর। মিষ্টি এখন একজন পুরোপুরি সুস্থ মানুষ। ট্রিটমেন্ট হলে সুস্থ হয়ে উঠবে। আদি তাকিয়ে থাকে নির্নিমেষ ডক্টর মেহতাবের দিকে।